কেমন আছিস রোদ? হাতের কি অবস্থা? আদ্র ভাই উল্টে পাল্টে আমার হাত দেখলেন। আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কখন এলে? তোমরা আসবে আগে বলনি কেন? আগে বললে আজকে কলেজেই যেতাম না। 12টা নাগাদে এসেছি। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই জানাইনি। আপু জানিস তোর ক্রাশ আসছে, ইভান ভাই আসছে। দীর্ঘ 6 বছর পর সে ফিরে আসছে। তুই তো অনেক খুশি তাই না? তোর ক্রাশ আসছে বলে কথা। দোলনায় বসেছিলাম, আমার মনোযোগ প্রকৃতি বিলাসে। দোলনায় বসে এক ধ্যানে বিশাল আকাশের পানে তাকিয়েছিলাম। অনেক কিছুই ভাবছিলাম এক মনে। পেছন থেকে কারো উচ্ছ্বাস ভেসে আসা কণ্ঠ শুনে ধ্যান ভাঙলো আমার। কথাগুলোর মানে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেলাম। লাজুক স্বরে রোশনিকে জিজ্ঞেস করলাম, সত্যি ইভান ভাই আসছে? হ্যাঁ রে আপু, সত্যি। বড় আব্বু আর মেজো আব্বু গেছে ভাইয়াকে আনতে। তোর ক্রাশ এলো বললে। দোলনা থেকে উঠে রোশনির পিঠে ধাম করে কিল বসিয়ে দিলাম। ক্রাশ কিরে? ভাইয়া হয় ভাইয়া। ছোটবেলায় কে যেন বলেছিল, শোন রশনি, ইভান ভাই হচ্ছে আমার ক্রাশ। তার দিকে একটু নজর দিবি না। তার দিকে নজর দিলে আমি কিন্তু গুলি মেরে তোর খুলি উড়িয়ে দিব। কথা শেষ করে রোশনি হেসে দিল। ওর সাথে হেসে দিলাম আমিও। একসময় আমি এগুলো বলেছিলাম ভাবতেই হাসি পায়, মাঝে মাঝে লজ্জাও লাগে। তখন ছোট ছিলাম, এত কিছু বুঝতাম নাকি। এখন সে আমার ভাই। ভাই মানে ভাই। ভাই মানে ভবিষ্যৎ জামাই। রোশনি ছুটে দৌড়, এক দৌড়ে ধরা ছোঁয়ার বাহিরে। উঠে ওকে তাড়া করতে গিয়েও ফিরে এলাম। মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, সে আসছে। অবশেষে তার আগমন হলো। ছোটবেলায় কোন দুঃখে যে বলতে গিয়েছিলাম ইভান ভাই আমার ক্রাশ, এখন সবাই সুযোগ পেলেই খাপায়। তবে এই কথা সত্যি যে মানুষটা দেখতে ক্রাশের মতোই। দেখতে যেমন সুন্দর, তেমন জিম করা বডি, মন্ত্রমুগ্ধ করা তার প্রখর ব্যক্তিত্ব। ইভান ভাই দেশের বাইরে যাওয়ার পর আমি একবারও তার সাথে কথা বলিনি। সবাই ভিডিও কলে কথা বললেও আমি এটা ওটা বলে এড়িয়ে যেতাম, কারণ ভিডিও কলে কথা বলতে আমার খুব লজ্জা লাগতো, কেমন যেন অস্বস্তি হতো। আরও কিছুক্ষণ বসে রইলাম দোলনায়। নিচে নেমে চলে আসলাম নিজের রুমে। রুমে একা একা একটুও ভালো লাগছে না। যাই গিয়ে দেখে আসি ইভা কি করছে। আমার ঘুমের বালায় নেই আর ইভা মহারানী পড়ে পড়ে ঘুমোচ্ছে। এটা তো হতে দেওয়া যায় না। কি করা যায়? মাথায় কিছু একটা আসতেই দুষ্টু হেসে এগিয়ে গেলাম। বিছানায় পাশে রাখা গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে ছুঁড়ে দিলাম ইভার গায়ে। ধরভর করে উঠে বসলো ইভা। চিল্লিয়ে বড়মাকে ডাকতে ডাকতে বলল, আম্মু দেখো, আমার ঘরের ছাদ ফুটো হয়ে গিয়েছে। বৃষ্টির পানি এসে আমার মুখে পড়ছে। আম্মু কোথায় তুমি? ইভার কাণ্ডে পেট ফেটে হাসি আসছে। বোকামে, ছাদ নাকি ফুটো হয়ে গেছে এটাও সম্ভব? হাসি থামাতে না পেরে উচ্চস্বরে হেসে দিলাম। ইভা তাকে আমার হাতে গ্লাস দেখে ঘটনা বুঝে গেল, তেড়ে এলো আমার দিকে। আমাকে আর পাইকে কোনো রকম গ্লাসটা রেখে দিলাম এক দৌড়। আমি আগে আর ইভা আমার পেছনে। দুজন দৌড়াতে দৌড়াতে ড্রয়িং রুমে এলাম। সামনে বড়মাকে দেখে তার পেছনে লুকিয়ে পড়লাম। বড় আম্মু, আমাকে বাঁচাও, তোমার পাগল মেয়ে খেপেছে, যখন তখন আমাকে মেরে দিতে পারে। আম্মু জানো তোমার আদরে রুদ্রনা কি করেছে? আমার মুখে পানি ছুঁড়ে মেরেছে। আমি মুখটা ইনোসেন্ট করে বললাম, বড় আম্মু ও এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিল, আমি ডেকেছিলাম ওঠেনি, তাই পানি ছুঁড়ে মেরেছি। বলো আমি ভুল কিছু করেছি? বড় আম্মু বললেন, না মা, তুই কিছু ভুল করিসনি। তুই ভুল করতেই পারিস না। আম্মু ম্যামা করবি না। এত বেলা অবধি কেউ ঘুমোয়? এখন দুইজন মারামারি বাদ দিয়ে খেতে আয়। আজ আমার অনেক কাজ, তাড়াতাড়ি আয়। আমি ভদ্রমের মতো টেবিলে বসে পড়লাম। ইভা চলে গেল ফ্রেশ হতে। যাওয়ার আগে আমাকে চোখ রাঙিয়ে গিয়েছে। আমিও কি কম যাই নাকি? মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে দিয়েছি ওকে। বিকেলবেলা আমি, ইভা আর রোশনি মিলে গল্প করছি। নিচ থেকে গাড়ির আওয়াজ পেয়ে 3 জন ঝুঁকলাম দেখার জন্য। বড় আব্বু আর মেজো আব্বুকে দেখে বুঝে গেলাম কে এসেছে। ইভা আর রোশনি গিয়েছে এক দৌড়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সবার শেষে গাড়ি থেকে নামল এক সুদর্শন পুরুষ। চোখে তার কালো চশমা, শরীর আবৃত কালো কোট প্যান্টে, কোট খুলে হাতে রাখা।
সাফেদ রঙের শার্ট, ফর্সা শরীরে দারুণ লাগছে। ইভান ভাইকে দেখতে একদম হিরোর মতো। গাড়ি থেকে নেমে হাঁটা দিল বাড়ির ভেতরে। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ কি মনে করে ইভান ভাই হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার ভ্রু কুঁচকে এলো। তবে কি ইভান ভাই বুঝে গেল আমি তাকে দেখছি? পুরো প্রস্তুতি নিলাম লুকোনোর। তবে ইভান ভাই এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বাড়ির ভেতরে চলে গেল। আমিও হাফ ছেড়ে পাচ্ছিলাম। ড্রয়িং রুমে ভিড় জমেছে। অনেকদিন পরে বাড়ির বড় ছেলে এসেছে বলে কথা। বড় আম্মু ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছে। অপর পাশ থেকে জড়িয়ে রেখেছে ইভা। ইভান ভাই কাকে থামাবে বুঝতে পারছে না। অনেক কষ্টে দুজনকে থামিয়েছে। সবাই একে একে ইভান ভাইয়ের সাথে কথা বলছে। আমি একপাশে চুপটি করে দাঁড়িয়ে আছি। ঈশিতা আপু পাশে এসে বলল, কি রে রোদ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভাইয়ার সাথে কথা বল। আমার অস্বস্তি হচ্ছে। অনেকদিন যার সাথে কথা বলিনি, হঠাৎ তার সাথে কিভাবে কথা বলবো? হাত মুচড়ে ইতস্তত করে বললাম, সবাই কথা বলছে, বলুক না, আমি পরে না হয় কথা বলে নেব। ঈশিতা আপু আমার কোনো কথা শুনলো না। হাত ধরে নিয়ে গেল ইভান ভাইয়ার কাছে। ইভান ভাইয়া দেখো, কে এসেছে তোমার সাথে কথা বলতে। ইভান ভাই কথা বলা থামিয়ে আমাদের দিকে তাকালো। ওনার তাকানোতে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। আমি সাধারণত হুটহাট অপরিচিত কারোর সাথে কথা বলতে পারি না। কোনো রকমে জিজ্ঞেস করলাম, কেমন আছেন ভাইয়া? ইভান ভাই গম্ভীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। ইভান ভাই পুনরায় কথা বলে ব্যস্ত হয়ে পড়ল। এখানে যে রোদ নামের কেউ আছে সেদিকে বিন্দু মাত্র পাত্তাই দিল না। রাগে গজগজ করতে চলে এলাম তার সামনে থেকে। লাট সাহেবের ঢং দেখলে বাঁচি না। এমন ভাব করছে যেন কোথাকার কোন মহারাজ এসেছে। যাবই না আর তোর সাথে কথা বলতে। আমি সোজা উপরে নিজের রুমে চলে এলাম। ধাম করে দরজা লাগিয়ে দিলাম। আমার নাম রোদ, পুরো নাম রুদ্রিতা খানম রোদ। ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আমার বাবারা 4 ভাই 1 বোন। বড় আব্বুর 3 ছেলে 1 মেয়ে, অভ্র, শুভ, ইভান আর ইভা। মেজ আব্বুর 2 ছেলে 1 মেয়ে, ইয়াদ, ইফাস, ঈশিতা। ফুপির 1 ছেলে 1 মেয়ে, আদ্র আর আরু। আমার আব্বুর 2 ছেলে 1 মেয়ে, রুদ্র, ঋষাব, রুদ্রিতা। ছোট আব্বুর 1 ছেলে 1 মেয়ে, রৌশন, রোশনিতা। আমাদের যৌথ পরিবার। আমাদের ফ্যামিলি বিজনেস আছে। বড় আব্বু আর আব্বু মিলে বিজনেস দেখাশোনা করে। মেজ আব্বু ডিআইজি আর ছোট আব্বু কর্নেল। চাকরির সূত্রে দুজনেই বাড়ির বাইরে থাকেন, ছুটিতে বাড়িতে আসেন। এতক্ষণ যার কথা শুনলেন আমাদের লাট সাহেব ইভান ভাই। তার পুরো নাম ইরফান খান ইভান। পুরো গোষ্ঠীর মধ্যে উনিই 1 পিস। যেমন ঘাড়তারা তেমন রাগী। 1 নম্বরে রিগোওয়ালা লোক। দীর্ঘ 6 বছর পর দেশে ফিরলেন। ইভান ভাইয়ার খালামণিরা লন্ডনে থাকেন। ইভান ভাইয়া তাদের কাছে থেকেই পড়াশোনা করছেন। বড় আম্মুর কান্নাকাটিতে টিকতে না পেরে অবশেষে 6 বছর পর তিনি দেশের মাটিতে পা রাখলেন। ওনার ইচ্ছে ছিল একেবারে পড়াশোনা কমপ্লিট করে আসার। বড় আম্মুর জন্য থার হলো কই, অগত্যা তাকে দেশে আসতে হলো। রাতে খাবার খেতে ডাকা হলে বাবার পাশে বসে কোনো মতে খেয়ে উঠে গেলাম। কারো দিকে তাকানোর ইচ্ছে নেই। থাকুক না সবাই সবার ইগো নিয়ে, তাকাবো না কারো দিকে। খাওয়া শেষ করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। গভীর রাত, সবাই ঘুমিয়ে কাদা। আমিও গভীর ঘুমে মগ্ন। ঘুমের মাঝেই অনুভব করছি কেউ আমার উপর ঝুঁকে আছে। তার নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। মানুষটা বিড়বিড় করে কিছু একটা বলছে। আমি স্পষ্ট তার কথা শুনতে পাচ্ছি না, তবে এটা বুঝতে পারছি কেউ কিছু বলছে। আমার গভীর ঘুম হালকা হয়ে এলো। লাফ দিয়ে উঠে বসলাম। আশেপাশে তাকিয়ে খুঁজলাম, কিন্তু কেউ নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? কে জানে। পাশে টেবিলে রাখা পানি ঢকঢক করে খেয়ে গ্লাসটা রেখে দিলাম। ভীষণ ঘুম পাচ্ছে। সুন্দর মতো গা চাদর জড়িয়ে পাশে রাখা পাশ বালিশটা জড়িয়ে ঘুমিয়ে গেলাম। স্নিগ্ধ সকালে হিমেল হাওয়ার ছোঁয়া। পরিবেশে নেই কোনো উত্তপ্ততা। ঘুমে বিভোর আমি। পাশ থেকে বিকট শব্দে বেজে উঠল অ্যালার্ম। হাতড়িয়ে ঘড়ি খুঁজছি, তবে নাগাল পাচ্ছি না। তাই কোনো উপায় না পেয়ে
বালিশ কানের উপর ধরলাম। তাও আমার ঘুমে শেষ রক্ষা হলো না। রোদ, এই রোদ, এই মেয়ে, এখনো ঘুমাচ্ছিস? কলেজ যাবি না? ঘুমু ঘুমু কণ্ঠে বললাম, উঠবি নাকি আমি হাত চালাবো? প্রতিদিন এক বাহানা। তাড়াতাড়ি উঠে নিচে আয়, আমাকে যদি আবার আসতে হয় তাহলে তোর কপালে শনি আছে। আম্মু চলে গেল। কি আর করার, সাধের ঘুমটাকে টাটা বাই বাই করে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছি। এমন সময় ইভা লাফাতে লাফাতে রুমে এলো। কি রে, এভাবে লাফাচ্ছিস কেন? মনে রং লেগেছে নাকি তোর বিয়ে ঠিক হলো সেই খুশিতে নাচছিস? ইভা মন খারাপ করে বলল, ভাই, বিয়ে ঠিক হলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। এই পড়াশোনা আর ভাল লাগে না। বড় ভাইগুলোর জন্য আব্বুকে মুখ ফুটে বলতেও পারি না, আব্বু আমাকে বিয়ে দিয়ে দাও, পড়াশোনা আর ভাল লাগছে না। বিয়ে ঠিক না হলে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? আমার বিয়ে না হোক, অন্য কারো তো হতে পারে। আমি রেডি হয়ে ভ্রুক কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মানে? আব্রু ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে খুব শীঘ্রই। মেয়ে পছন্দ হলেই বিয়ে ফাইনাল। অবশেষে গোষ্ঠীতে বিয়ের ধুম লাগলো। কি খবর সোনালি বনু, ইচ্ছে করছে তোকে শক্ত করে একটা চুমো খাই। তবে তোর কপাল খারাপ, কারণ আমি আমার সব চুমো আমার জামাইয়ের জন্য জমিয়ে রেখেছি, একটাও খরচ করা যাবে না। তাহলে কি আমি কিছুই পাবো না? নো টেনশন বনু, তোকে আজকে ফুচকা ট্রিট দেব। ঠিক আছে, চল। আয়নায় একবার নিজেকে দেখে নিলাম, না সব ঠিকঠাকই আছে। এর মাঝেই নিচ থেকে ডাক পড়লো। দুজন হেলে দুলে নিচে নামলাম। টেবিলে শুভ ভাই আর অভ্র ভাই বসে আছে। শুভ ভাইয়ের পাশে বসতে বসতে বললাম, কি খবর অভ্র ভাই? এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? অফিসে কিছু কাজে যাচ্ছি। তুই এত কিছুতে মাথা না ঘামিয়ে খেয়ে কলেজে যা। তুই গেলে বাড়িটাও শান্তি পাবে। বেশি বকো না তো। এর মাঝেই আম্মু খাবার দিয়ে গেল। কেমন আলসেমি লাগছে, নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। কেউ খাইয়ে দিলে ভালো হয়। আম্মু খাইয়ে দাও না। আমার হাতে অনেক কাজ। এত বড় ধিঙ্গি মেয়ে, তাকে নাকি খাইয়ে দিতে হবে। খেলে খা, না খেলে নাই। কি অপমান, কি অপমান। যাও, খাবই না। মুখ ফুলিয়ে বসে রইলাম। মুখের সামনে কেউ খাবার ধরলো। তাকিয়ে দেখি শুভ ভাই মুখের সামনে খাবার ধরে আছে। আমি তাকাতেই খেতে ইশারা করলো। আমিও ভদ্রমের মতো খেয়ে নিলাম। শুভ ভাই রাশভারী কণ্ঠে বললেন, চুপচাপ খা, খাবার সময় এত কথা কিসের? ইভা আর কিছু বলল না। খাওয়া শেষে আমি আর ইভা কলেজে চলে এলাম। আমরা দুজন একই কলেজে একই ক্লাসে পড়ি। দুজনের মাঝে কাজিনের থেকে বন্ধুত্বের সম্পর্কই বেশি। দুজনের মাঝে সারাদিন খুনসুটি লেগেই থাকে। কলেজ শেষে ক্লান্ত বদনে বাড়ি ফিরলাম। শরীরে বিন্দু মাত্র শক্তি নেই। ব্যাগটা কোনো মতে বিছানায় রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। মুহূর্তের মাঝেই পাড়ি দিলাম ঘুমের দেশে। আম্মুর ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। উঠে শাওয়ার নিতে চলে গেলাম। বেরিয়ে দেখে আম্মু বিছানা গুছাচ্ছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে। টাওয়ালটা বেলকনিতে রেখে সে বিছানায় বসবো, তার আগেই আম্মুর কণ্ঠ, নিচে খাবার খেতে যা। কত বেলা হয়েছে সে খেয়াল আছে? অগত্যা খাবার খেতে নিচে চলে এলাম। খাওয়া শেষে একটু ঠু মারলাম দাদুমণির রুমে। দাদুমণি বসে বসে তসবিহ পড়ছে। কি করো দাদুমণি? এই তো তসবি পড়ছি। আয় কাছে আয়। কাছে গিয়ে দাদুমণির কোলে শুয়ে পড়লাম। দাদুমণি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি আমাকে ভুলেই গেছো। তোমার ইভান জানকে পেয়ে আমাকে ভুলে গেছো। তোমার সাথে কথা নেই। আমার কথায় দাদুমণি হেসে দিল। হাসি থামিয়ে বলল, তুই তো কাল বিকেল থেকে দরজা দিয়ে বসেছিলিস। কথা বাড়ালাম না। কথা বাড়ালে দোষ আমার ঘাড়েই পড়বে। কিছুক্ষণ দাদুমণির সাথে গল্প করে রুমে এলাম। কিছুই ভালো লাগছে না। বিছানায় গড়াগড়ি খাচ্ছি, এমন সময় রুমে রোশনি এলো। ভালো করে তাকিয়ে দেখি ম্যাডাম নতুন জামা পরে সেজে গুজে ফুলটুসি হয়ে আছে। নতুন জামা পরে পেতনি সেজে কার ঘাড় মটকাতে যাচ্ছিস শুনি? একদম বাজে কথা বলবি না আপু, এটা আমার ইভান ভাই দিয়েছে। সুন্দর না বল? আমার তো খুব পছন্দ হয়েছে। রোশনির কথা শুনে ঢুকুচকে গেল। ঢুকুঞ্চিত রেখে জিজ্ঞেস করলাম, হঠাৎ ইভান ভাই তোকে ড্রেস দিল কেন? শুধু আমাকে না, সবাইকেই দিয়েছে। আমাদের জন্য আসার সময় নিয়ে এসেছে। তোকে দেয়নি? ওর কথা শুনে মন খারাপ হয়ে গেল।
লাট সাহেব সবাইকে গিফট দিয়েছে, শুধু আমায় দেয়নি। লাগবে না আমার তার গিফট। তুই ঘুমিয়েছিলি তাই হয়তো দেয়নি। মন খারাপ করিস না, তোকেও দিবে। মন খারাপ কি রে? আমার মন এতটাও সস্তা না যে এতটুকুতেই খারাপ হয়ে যাবে। রুম থেকে বেরিয়ে এলাম, উদ্দেশ্য ইভার রুম। ও মা, ও দেখি নতুন জামা পরে সেজে গুজে বসে আছে। কিরে, নতুন জামা পরলি যে? কার সাথে টাঙ্কি মারতে যাচ্ছিস? কোথাও যাচ্ছি না শাকচুনি, ভাইয়া নতুন জামা দিয়েছে তাই পরে দেখছি কেমন লাগছে। বনু বলতো আমাকে কেমন লাগছে? শাকচুনির মতোই লাগছে। ড্রেসটা খুলে ফেল, তোকে একটুও মানাচ্ছে না। ড্রেসটা দেখতে খুবই বাজে। বলে চলে এলাম। মেজাজ তুঙ্গি উঠে গেছে। ইচ্ছে করছে ইভান ভাইকে হাতের কাছে পেলে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে ফেলি। বজ্জাত লোক সবাইকে দিয়েছে, অথচ আমার বেলা ফাঁকা। আমি কি তার বাড়া ভাতে ছাই দিয়েছি নাকি? আমার মতো কিউট একটা মেয়ের সাথে তার কিসের শত্রুতা? এক নম্বরের খবিশ লোক। লাগবে না আমার তার গিফট। কথাই বলবো না লাট সাহেবের সাথে। বিড়বিড় করতে করতে ছাদে চলে এলাম। কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে ইভান ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলি। দোলনায় দোল খাচ্ছি আর এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি। এই বিশাল আকাশের মাঝে আমিও যদি ঘুড়ির মতো উড়ে বেড়াতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মুক্ত পাখির মতো এদিক থেকে ওদিক উড়ে বেড়াতাম, বাধা দেওয়ার কেউ থাকতো না। নিজের ভাবনায় নিজেই হাসলাম। যত সব আজকেই ভাবনা, আমি মতো আকাশ কুসুম ভাবনায়। ভোর সন্ধ্যাবেলা ছাদে কি করছিস? ভাবনায় ছেদ ঘটল কারো গম্ভীর কণ্ঠে। পিছনে তাকিয়ে দেখি দ্য গ্রেট ইভান ভাই দাঁড়িয়ে আছে ছাদের দরজায় হেলান দিয়ে। তার কথা শুনেও না শোনার ভান করলাম। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আকাশ পানে। কথার উত্তর দিচ্ছিস না কেন? কথা কানে যায় না? ধমকের সুরে কথাগুলো বলে উঠলেন ইভান ভাই। তার ধমকে কিছুটা ভয় পেলেও উত্তর করলাম না। উঠে হাঁটা দিলাম নিচে যাওয়ার উদ্দেশ্যে। ইভান ভাইকে ক্রস করে যাব এমন সময় হাত ধরে আটকে দিলেন। ভ্রুকুচকে প্রশ্ন করলেন, কি হলো? কথা কানে যাচ্ছে না? ঢং দেখাচ্ছিস কাকে? এই ইভানকে? আমার ঢং আছে আমি দেখাবো? আপনার দেখতে না মন চাইলে চোখ বুজে থাকেন। বাহ, মুখে বুলি ফুটেছে দেখছি। এমনি মেজাজ খারাপ, তার উপর এই লোকের কথা সহ্য হচ্ছে না। কোনো মতে তার থেকে হাত ছাড়িয়ে চলে এলাম। ইভান ভাই পেছন থেকে ডাকছে, পাত্তা দিলাম না। গটগট পায়ে নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পায়চারি করলাম, মাথা ব্যথা করছে। বেরিয়ে নিচে চলে এলাম। রান্নাঘরে কেউ নেই। অগত্যা নিজেই কফি বানাচ্ছি আর ইভান ভাইকে বকছি। আনমনে কফি ঢালতে গিয়ে হাত ফসকে গেল। গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠলাম। নিস্তব্ধ গুমুট পরিবেশ, হৃদস্পন্দনের তীব্র আওয়াজ, জড়সড় পরিস্থিতি। ভয়ে জীর্ণশীর্ণ হয়ে বিড়াল ছানার ন্যায় লেপ্টে আছে ইভান ভাইয়ের বুকে। চোখে অবাধ অশ্রুধারা, হাত জ্বালা করছে। তখনকার ঘটনা। আনমনে কফি ঢালতে গিয়ে বেখেয়ালিতে হাত ফসকে যায়। ভয় এক গগন বিদারী চিৎকার দিলাম। কফিটা গায়ে পড়ার আগেই কেউ টেনে সরিয়ে ফেলল। তবে ডান হাতের উল্টো পিঠে কিছুটা জায়গায় গরম কফি ছিটকে পড়েছে। টেনে সরিয়ে আনা ব্যক্তিটা আর কেউ নয়, স্বয়ং ইভান ভাই। গরম কফি হাতে পড়ায় আমি ছটফট করছি। ইভান ভাই দ্রুত আমার হাত পানির নিচে ধরলেন। জ্বালায় ছটফট করছি। ইভান ভাই এক হাতে জড়িয়ে নিলেন। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছি। ততক্ষণে বাড়ির সবাই এসে ভিড় জমিয়েছে রান্নাঘরে। বড় আম্মু প্রশ্ন করলো, কি হয়েছে রোদসোনা? চিৎকার করলে কেন? পড়ে গিয়েছিলে? কোথাও ব্যথা পেয়েছো? আমি উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা আমার। ইভান ভাই আমাকে ধরে নিয়ে সোফায় বসালেন। আমার অবস্থা দেখে শুভ ভাই কোথা যেন ছুটলেন। মুহূর্তের মাঝে হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে এলেন। বার্ন ক্রিম কিছুটা হাতে লাগিয়ে দিলেন। হাতের জ্বালা কয়েক গুণ বেড়ে গেল। ছটফট করছি আমি। শুভ ভাইয়ের হাত ধরে আটকে দিলাম। ক্রিম লাগিও না, জ্বালা করছে শুভ ভাই, প্লিজ লাগিও না, প্লিজ। শুভ ভাই করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। ইভান ভাই ইশারা করলেন বাকি জায়গায় ক্রিম লাগানোর জন্য। তবে শুভ ভাই নির্বাক হয়ে আমার ছটফট করা মুখের দিকে তাকিয়ে আছে। আমার চোখ থেকে অঝরে পানি ঝরছে। ইভান ভাই আমার হাত থেকে শুভ ভাইয়ের হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে পারছে না। রোদ, ভাইয়ের হাত ছাড়, ছাড় বলছি। শেষের কথাটা কিছুটা ধমকের সুরেই বললেন। ধমক খেয়ে শুভ ভাইয়ের হাত ছেড়ে দিলাম। বসে আছিস কেন ভাই?
তাড়াতাড়ি ক্রিমটা লাগা, না হলে ফুসকা পড়ে যাবে। ইভান ভাইকে এখন নিজের শত্রু মনে হচ্ছে। ইচ্ছে করছে উষ্টা দিয়ে কয়েক মাইল দূরে পাঠিয়ে দিই। ইভান ভাইয়ের কথায় শুভ ভাই আরও ক্রিম লাগানো শুরু করলেন। ফু দিচ্ছেন আর ক্রিম লাগাচ্ছেন। কাঁদে না পাখি, এই তো শেষ। ক্রিম লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ফুসকাও পড়বে না। পাখি না ভালো, কাঁদে না। শুভ ভাইয়ের সান্ত্বনার বাণীও কোনো কাজে দিল না। আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছি। সবার মুখেই বেদনার ছাপ। বড় আম্মু অপর পাশে বসে আমার মাথাটা বুকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করছে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরও খেয়াল নেই। ঘুম ভাঙলো রাত 10টা নাগাদ। পিট করে চোখ খুলে নিজেকে নিজের বিছানায় দেখে খানিকটা অবাক হলাম। আমি তো ড্রয়িং রুমের সোফায় ছিলাম, তাহলে বিছানায় কিভাবে এলাম? সকল ভাবনা বাদ দিয়ে হাতের দিকে তাকালাম। এখন আর জ্বালা করছে না। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। বিছানায় হেলান দিয়ে মুখ ভার করে বসে আছি। কিছুক্ষণ পর আম্মু এলো ঘরে। উঠে গিয়েছিস? এখনো হাতে জ্বালা করছে? মুখ ভার করে জবাব দিলাম, না, জ্বালা করছে না। দেখেছিস ইভান, সেই সময় ধমকে ক্রিম লাগিয়েছিল বলেই এখন জ্বালা করছে না। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ইভান ভাইয়ের প্রশংসা শুনে গা জ্বলে যাচ্ছে। বজ্জাত নির্দয় পাষাণ লোক। ওনার কারণেই তো হাতের কফিটা পড়লো। না উনি আমায় ধমক দিত, না আমি তাকে বকতে গিয়ে হাতে কফি পড়তো। সব কিছু হয়েছে ওই লাট সাহেবের জন্য। আম্মু খাবার নিয়ে এলো। খেতে মোটেই ইচ্ছে করছে না। আম্মু অনেকক্ষণ জোরাজুরি করলো, তবে লাভ কিছুই হলো না। আমি খাবো না মানে খাবো না। আম্মু চলে যেতেই শব্দ করে দরজাটা লাগিয়ে দিলাম। রাগ লাগছে ইভান ভাইয়ের ওপর। ইচ্ছে করছে ইভান ভাইয়ের চুলগুলো টেনে একটা একটা করে উঠিয়ে ফেলি। কল্পনা ইভান ভাইয়ের টাক মাথার চিত্র ভেসে উঠল। উচ্চ শব্দে হেসে দিলাম। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে। ভাবলাম আম্মু হয়তো আবার এসেছে। কি সমস্যা আম্মু? বললাম তো খাবো না, কেন বারবার জোর করছো? আমি দরজা খুলবো না, তুমি যাও। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, দরজা খোল। ও, তাহলে দরজার ওপাশে আম্মু না, ইভান ভাই। আমার খিদে নেই, আপনি এখন এখান থেকে যান। আমি দরজা খুলবো না। থাপ্পড় খাওয়ার আগে ভালোই ভালোই দরজাটা খোল রোদ, না হলে আমি যদি দরজা ভেঙে ভিতরে আসি তবে তোর খবর আছে। কিছুটা ঘাবড়ে গেলাম। এই লোক যে ঘাড়তারা, এখান থেকে নড়বে বলে মনে হচ্ছে না। উল্টো দেখা যাবে দরজা ভেঙে ভিতরে চলে আসবে, তখন আমার সুন্দর গাল লাল করে দেবে। তার চেয়ে ভালো দরজাটা খুলেই দিই। ভদ্রমের মতো দরজা খুলে দিলাম। ইভান ভাই খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকে খাবারটা টেবিলে রেখে বলল, কি সমস্যা? খাবার খাবি না কেন? ছোট মা এতবার সেদে গেল, খেলি না কেন? খিদে নেই তাই। আমি এত কিছু শুনতে চাচ্ছি না, চুপচাপ খাবার শেষ কর। আমি যে বিছানায় বসলাম। খাবো না মানে খাবো না। ইভান ভাই রক্তিম চোখে তাকিয়ে আছে আমার দিকে। তাতে আমার কি? কি হলো, কথা কানে যাচ্ছে না? খাচ্ছিস না কেন? আমি একবার খাবারের দিকে তাকাচ্ছি, আর একবার নিজের পুরো হাতের দিকে তাকাচ্ছি। ইভান ভাই হয়তো আমার অবস্থা বুঝতে পারলেন। বেসিন থেকে হাত ধুয়ে এসে সোফায় বসলেন। খাবার মাখতে মাখতে বললেন, পাশে এসে বস। আমি কোনো কথা না বলে ভদ্রমের মতো তার পাশে গিয়ে বসলাম। ইভান ভাই খাবার মুখের সামনে ধরলেন। আমি অবাক। রাগী ঘাড়তেরা বজ্জাত ইভান ভাই আমাকে খাইয়ে দেবেন, এটাও ভাবা যায়? যে কিনা সবাইকে গিফট দিল, আমাকে দিল না। বাড়ি আসার পর ঠিকমতো আমার সাথে কথাও বলেনি। আমি অবাক চোখে তাকিয়ে আছি ইভান ভাইয়ের দিকে। আমাকে দেখার জন্য অনেক সময় পড়ে আছে, এখন আগে খাবার মুখে নে। ইভান ভাইয়ের কথায় কিছুটা লজ্জা পেলাম। ইভান ভাই খাইয়ে দিচ্ছেন আর আমিও ভদ্রমের মতো খাচ্ছি। খাওয়ানো শেষে ইভান ভাই উঠে দাঁড়ালেন। ভদ্র মেয়ের মতো এখন ঘুম দিবি, আমি যেন জেগে থাকতে না দেখি। ইভান ভাই চলে গেলেন। দরজা আটকে দিয়ে ভাবছি, সত্যি কি এটা ইভান ভাই ছিল, নাকি তার উপর কিছু ভর করেছে? তিনি এত ভালো হলেন কবে থেকে? ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালাম। নতুন এক স্নিগ্ধ সকাল, নতুন দিনের সূচনা। ঘুম ভেঙে গেছে। পাশে তাকিয়ে দেখি ঘড়িতে সময় সকাল 6টা বেজে 20 মিনিট। উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে গেলাম। সকালে ঠান্ডা হাওয়ায় শরীরে শীতলতা ছুঁয়ে গেল। বাগানে হরেক রকমের ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ইচ্ছে করছে আলতো করে ছুঁয়ে দিই। যেই ভাবা সেই কাজ। দৌড়ে ছুটলাম বাগানের উদ্দেশ্যে। নিচে নামতেই আম্মুর ডাক, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আসতে যা,
না হয় পড়ে যাবে। কে শোনে কার কথা? আমি দৌড়ে বাগানে চলে এলাম। বাড়ির একপাশে ছোটোখাটো একটা বাগান। বড় আম্মুর খুব শখের এই বাগানটা। এখানের বেশিরভাগ গাছই বড় আম্মু লাগিয়েছে, হাতে কোনো কয়েকটা আমার লাগানো। ফুল আমার খুবই পছন্দের। বড় আম্মু আর আমি মিলেই বাগানের দেখাশোনা করি। এটা আমারও খুব পছন্দের জায়গা। বাগানে এদিক ওদিক ছুটে চলেছি, আলতো হাতে ছুঁয়ে দিলাম গোলাপ ফুল। কি সুন্দর ফুটে আছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। মুগ্ধ নয়নে চেয়ে আছি আমি ফুলগুলোর পানে। বেলকুনিতে ধোয়া ওঠা কফি হাতে দাঁড়িয়ে আছে এক যুবক। হাতের ধোয়া ওঠা কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। সে যে মজে রয়েছে কিশোরী মেয়ের চঞ্চলতায়, এক ধ্যানে তাকিয়ে আছে কিশোরীর ঠোঁটের কোণে ফুটে ওঠা মিষ্টি হাসির পানে। বিড়বিড় করে বলে উঠল, আমার স্নিগ্ধ ফুল। ফুলেদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে এক জীবন্ত ফুল। দূর থেকে কেউ একজন নয়ন জুড়িয়ে দেখছে সেই ফুলের চঞ্চলতা। হৃদয়ে জুড়ে তার বসন্তের ছোঁয়া। শক্ত খুলে সে আবৃত হৃদয় অবশেষে ফুল ফুটল। চারপাশ ছেয়ে আছে প্রেমের সুবাসে। চাতক পাখির ন্যায় চেয়ে আছে যুবক, চোখে তাহার সমুদ্র সমান তৃষ্ণা। আরও কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে ঢুকলাম। স্কুলের সময় হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছি। হঠাৎ চোখ পড়ল গলায়। সেখানে চকচক করছে পার্পেল কালারের স্টোন বসানো একটা লকেট। লকেটটা দেখতে খুবই সুন্দর। এক দেখায় যে কারো পছন্দ হবে। এই লকেট আমার গলায় কোথা থেকে এলো? কালকে রাতেও তো গলা খালি ছিল। মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে উত্তর নেই। হবে কেউ একজন যে পরিয়ে দিয়ে গেছে। মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলে মনোযোগ দিলাম চুল বাঁধায়। চুল বেঁধে একদম পরিপাটি হয়ে টেবিলের কাছে এলাম ব্যাগ নিতে। ব্যাগ কাঁধে নিতেই চোখ পড়ল একটা বক্স, সাথে একটা চিরকুটে। চিরকুট মেলতেই চোখের সামনে গোটা গোটা অক্ষরে ভেসে এলো, লকেটটা কেমন লেগেছে? পছন্দ হয়েছে? জানাস। আর বক্সে কিছু জিনিস আছে তোর জন্য, সাথে তোর পছন্দের কিছু চকলেট। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এটা যে ইভান ভাইয়ের কাজ সেটা বুঝতে বেগ পেতে হলো না। তিনি তাহলে আমার জন্য গিফট এনেছেন। খামোখা লোকটাকে বকলাম। লাট সাহেব বজ্জাত হলেও খারাপ না। বক্স খুলে দেখলাম সেখানে সুন্দর একটা ড্রেস, একটা ঘড়ি আর অনেকগুলো চকলেট। ড্রেস ঘড়ি দুটোই অনেক সুন্দর। লাট সাহেবের দেওয়া জিনিস তার মতোই সুন্দর। ড্রেস আর ঘড়ি যত্নে কাবার্ডে রেখে দিলাম। নিচে নামতে নামতে দেখলাম সোফায় বসে ইভান ভাই ফোন চালাচ্ছে। নেভি ব্লু টি শার্ট সাথে কালো জিন্স, হাতে কালো ঘড়ি। দেখতে খুবই সুন্দর লাগছে। বজ্জাত মানুষটাকে এত সুন্দর লাগতে হবে কেন? তাকে দেখে বেচারা মন আমার মুহূর্তে মুহূর্তে ক্রাশ খায়। এখন আমার বেচারা মনের কি হবে? আমাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে চোখ তুলে তাকালেন তিনি। দুজনের চোখাচোখি হলো। চোখাচোখি হতেই ইভান ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসলাম। মনটা এখন ফুরফুরে। কালকে ওনার উপর প্রচণ্ড রেগে থাকলেও এখন রাগের বিন্দুমাত্র রেশ নেই। টেবিলে গিয়ে বসতেই এমন খাবার দিয়ে গেল। খাবার খাচ্ছি, এমন সময় মনে হলো পাশের চেয়ারে কেউ বসলো। মুখ তুলে তাকিয়ে দেখি ইভান ভাই। আমি নিজের মতো এক মনে খেয়ে চলেছি। পছন্দ হয়েছে? কানে ফিসফিস স্বরে আওয়াজ এলো। তাকিয়ে দেখি ইভান ভাই আগ্রহের সহিত তাকিয়ে আছে আমার পানে। মাথা নেড়ে সাই দিলাম। ইভান ভাই পুনরায় ফিসফিস করে বললেন, লকেটটা সব সময় পরে থাকবি, আমি যেন এটা খুলতে না দেখি। উনি কি আমায় অর্ডার করছে? এই রোদকে অর্ডার করছে? আমি কেন তার কথা মানব? কিন্তু লকেটটা যে আমার খুব পছন্দ হয়েছে। তার কথা না শুনলেও নিজের জন্য হলেও লকেটটা আমি সবসময় পরে থাকবো। মাথা নেড়ে তার কথা সায় জানালাম। এত সুন্দর একটা লকেট দেওয়ার জন্য ওনাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। আমিও তার মতো ফিসফিস করে বললাম, থ্যাংক ইউ। ইভান ভাই ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, হঠাৎ থ্যাংক ইউ কেন? এত সুন্দর একটা লকেট দেওয়ার জন্য। থ্যাংক ইউতে তো চলবে না। কেন? জানিস না গিফটের পরিবর্তে গিফট দিতে হয়? আমি ভাবুক হয়ে বললাম, কিন্তু আমার কাছে তো কোনো গিফট নেই। তুই যদি চাস তাহলে কিসমিস দিতে পারিস, মাইন্ড করবো না। আপনি বসুন, আমি রান্নাঘর থেকে কিসমিস নিয়ে আসছি। আমার কথা ইভান ভাই শব্দ করে হেসে দিলেন। উঠে যেতে যেতে বললেন, এখনো বাচ্চাই রয়ে গেলি। আমি তার কথার আগামাথা কিছুই বুঝলাম না। বেকুবের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ক্লান্ত শরীরে বাড়ির ভেতরে ঢুকছি।
পা আর চলছে না। ড্রয়িং রুম থেকে ভেসে আসছে হাসির শব্দ। বাড়িতে কেউ এলো নাকি? ইভাকে জিজ্ঞেস করলাম, বাড়িতে কি কেউ এসেছে? এত হাসির শব্দ। কিভাবে বলবো, তুই যেখানে আমিও সেখানে। চল গিয়ে দেখি। ভেতরে ঢুকতেই নজরে এলো ড্রয়িং রুমের সোফায় বসে থাকা ঈশিতা আপু, রুদ্র ভাই, ইফাজ ভাই, ইভান ভাই আর আদ্র ভাইকে। তারা কিছু একটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছে। একেবারে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। সবাইকে এভাবে হাসতে দেখে কিছুটা অবাক হলাম। সবচেয়ে বেশি অবাক হলাম ইভান ভাইকে এভাবে হাসতে দেখে। লাট সাহেবের মুখে হাসি, কিন্তু যাই হোক, লাট সাহেবকে হাসলে ভারী সুন্দর লাগে। সারাদিন মুখটা রামগরুরের ছানার মতো কেন করে রাখে কে জানে। সবসময় এভাবে হাসলেই তো পারে। তোমরা এভাবে হাসছো কেন? আমার কথা সবাই আমার দিকে তাকালো। আদ্র ভাই উঠে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছিস রোদ? হাতের কি অবস্থা? আদ্র ভাই উল্টে পাল্টে আমার হাত দেখলেন। আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কখন এলে? তোমরা আসবে আগে বলনি কেন? আগে বললে আজকে কলেজেই যেতাম না। 12টা নাগাদে এসেছি। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই জানাইনি। পাশ থেকে রুদ্র ভাই খোঁচা মেরে বলল, ভালোই হয়েছে বলিসনি। ফাঁকিবাজ শুধু ফাঁকিবাজ করার ধান্দা খোঁজে। তুমি চুপ থাকো। তুমি না কক্সবাজারে গিয়েছিলে? সেখান থেকে গেলেই পারতে, বাড়ি এলে কেন? আমার ভাই এসেছে আর আমি এখনো কক্সবাজার বসে থাকবো, সেটা কখনো হয়? পেছন থেকে ইভা মুখ ভার করে বলল, আমি বোধহয় ভিন গ্রহের প্রাণী, কারো আমাকে চোখেই পড়ছে না। ইভার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। আদ্র ভাই ইভার কাঁধে হাত রেখে বলল, ভিন গ্রহের প্রাণী না, এলিয়েন হবে। আদ্র ভাই, তুমি এভাবে বলতে পারলে? আমাদের কথার মাঝে ফুপিমণি এলো হাতে শরবতের ট্রে নিয়ে। ঝগড়া বাদ দিয়ে রোদারি বা ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নে, ক্লান্তি কিছুটা কম লাগবে। এরপর যা ফ্রেশ হয়ে আয়, তারপর সবাই একসাথে আড্ডা দিস। শরবত খেয়ে রুমে চলে এলাম। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। গধূলি বিকেলে আকাশে স্বল্প মেঘেদের আনাগোনা, নির্মল বাতাস বইছে। আমাদের সকল ভাই বোনেরা আড্ডায় বসেছে। সবাই মিলে আড্ডা দিচ্ছি। তবে আড্ডার মাঝে একজন মানুষ অনুপস্থিত। সে আর কেউ না, আমাদের শুভ ভাই। মানুষটা বরাবরই এমন, সবার সাথে খুবই কম মেশে। তাকে কোনো আড্ডায় খুব একটা পাওয়া যায় না। জোর করে টেনে নিয়ে আসলে মিনিট 10 বসবে, তারপর আবার উধাও। রুমে ঢুকে বই নিয়ে বসে পড়বে। মানুষটা এক প্রকার বই পোকা। ভবিষ্যৎ ডক্টর বলে কথা। ইভান ভাইয়ের 2 বছরের বড় শুভ ভাই। সে এবার মেডিকেল ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সারাদিন এই বই ওই বই নিয়ে পড়ে থাকে। একটা মানুষ সারাদিন এত বই কিভাবে পড়ে কে জানে। আমি তো বই নিয়ে বসলে ঘুমের ঠেলায় চোখেই কিছু দেখি না। সবাই মিলে আমায় দায়িত্ব দিল তাকে নিয়ে আসার। আমিও চললাম দায়িত্ব পালনে। দরজা খুলতেই দেখি শুভ ভাই টেবিলে বসা, খাতায় কি যেন লিখছে। আমি নিঃশব্দে এগিয়ে গেলাম। উদ্দেশ্য ভাইয়ার লেখা দেখা। উকি দিয়ে কিছু দেখবো তার আগেই শুভ ভাই খাতাটা বন্ধ করে দিল। অতঃপর তার গম্ভীর কণ্ঠ ভেসে এলো, পাখি এখানে কি করছিস? তাও আবার এইভাবে চোরের মতো? ভাইয়ার কথায় থতমত খেয়ে গেলাম। এভাবে যে ধরা পড়বে বুঝতে পারিনি। এবার কি বলবো? আসলে শুভ ভাই আমার দিকে ফিরে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, আসলে কি? ছাদে সবাই আড্ডা দিচ্ছে, তোমাকেও ডাকছে। আমি পড়ছি, আমার সময় নেই, তোরা গল্প কর। আমি আবদারের সুরে বললাম, তুমিও চলো না, অনেক মজা হবে। ঠিক আছে, তুই যা, আমি আসছে। পাগলি মেয়ে। শুভ ভাই মানুষটা গম্ভীর হলেও আমার সাথে তার গম্ভীরতা চলে না। আমাকে অনেক বেশি আদর করে। ইভাকে মাঝে মাঝে 2-1 বকা দিলেও আমাকে কখনো দেয়নি। বাড়ির বড়রা ছাড়া সবার কথা অমান্য করলেও আমার কথা অমান্য করেন না। আর আমি এতটাই নাছোড় বান্দা, শেষমেশ তাকে আমার কথা মানতেই হয়। সেজন্যই সবাই আমাকে পাঠায় তার কাছে। ছাদে এসে দেখি সবাই সবার মতো গল্প করছে। আমি গিয়ে রুদ্র ভাইয়ের সামনে দাঁড়িয়ে বললাম, আমার জিনিস কই? কিসের কথা বলছিস? তোমাকে যে আনতে বলেছিলাম। রুদ্র ভাই সাথে সাথে জিভ কামড় দিল। সরি বনু, আমার মনে ছিল না। ইভানের আসার কথা শুনে তাড়াহুড়ো করে চলে এসেছি। পরের বার গেলে নিয়ে আসবো। তোমার সরি ডিম ভাজি করে তুমিই খাও।
তোমার সাথে আমি আর কথাই বলবো না। রাগ করে চলে আসলাম এক কোনায়, মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি। আর্য ভাই এসে আমার পাশে দাঁড়ালো। আমার কাছে তোর একটা গিফট আছে। আর্য ভাইয়ের কথা শুনে চোখ চকচক করে উঠল। লাফিয়ে উঠে বললাম, সত্যি? কোথায়, দেখাও। আর্য ভাই পকেট থেকে একটা বক্স বের করলেন। বক্সটা খুলে আমার সামনে ধরতেই মন খুশিতে নেচে উঠল। নূপুর, আমার ভালোবাসা। আমি নূপুরগুলো নিয়ে সাথে সাথে পায়ে পড়লাম। নূপুর বরাবরই আমার দুর্বলতা। নূপুর দেখলে আমার তর্স হয় না। নূপুরের রিনঝিন শব্দ আমার বড্ড ভালো লাগে। আমি নূপুরগুলোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছি, আর আর্য ভাই তাকিয়ে আছে আমার খুশিতে ভরপুর মুখশ্রীতে। একটু দূরে চোখ যেতেই তাকিয়ে দেখি ইভান ভাই রক্তিম চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে খুব রেগে আছে। আমি খুশিতে গদগদ হয়ে বললাম, থ্যাংক ইউ আর্য ভাই। থ্যাঙ্কসের দরকার নাই, তোর ঠোঁটের কোণের হাসিটাই আমার জন্য যথেষ্ট। আমি মুচকি হেসে তাকালাম আর্য ভাইয়ের দিকে। ইভান ভাই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে চোখ দিয়েই ভস্ম করে দেবে। হঠাৎ ইভান ভাই গটগট পায়ে ছাদ থেকে চলে গেলেন। এর আবার কি হলো? আর ওদের বাচ্চা পেতনি, তুই কোথায়? আজকে তোকে আমি হাতের কাছে পাই একবার, তারপর মজা দেখাচ্ছি। রুদ্র ভাইয়ের রুম থেকে আওয়াজ আসছে। আমি নিচে সোফায় বসে হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছি। ভাইয়ের রুম থেকে চেঁচামেচি করেই যাচ্ছে। একসময় চিল্লাতে চিল্লাতে নিচে এলো। আম্মু এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি রে রুদ্র, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? আম্মু মুখের কথা শেষ করেই উচ্চস্বরে হেসে দিল। রান্নাঘর থেকে ততক্ষণে বড় আম্মু আর ছোট আম্মুও বের হয়ে এসেছে। তারাও হাসছে। ভাইয়ার মুখে এক গাদা পাউডার, চোখের আশপাশ কাজল দিয়ে কালো করা, ঠোঁটে লিপস্টিক ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। দেখতে একদম জোকারের মতো লাগছে। ভাইয়ার চেঁচামেচিতে ইভা, রোশনি, আরু, ঈশিতাপু সবাই যার যার রুম থেকে বেরিয়ে এসেছে। ভাইয়ার অবস্থা দেখে সবাই হাসছে। ভাইয়া রেগে গিয়ে বলল, আমার এই অবস্থা আর তোমরা হাসছো? রোশনি কোনো রকমে হাসি থামিয়ে বলল, ভাইয়া তোমাকে একদম জোকার জোকার লাগছে। তোর এমন অবস্থা কে করলো? ভাইয়া আমার দিকে তেড়ে এসে বলল, কে আর করবে, তোমাদের আদরের দুলালি করেছে। আমি বড় আম্মুর পেছনে লুকিয়ে গেলাম। ও কেন করবে? আমি নিশ্চিত ওই করছে। আজকে তোর একদিন কি আমার একদিন। রুদ্র ভাইয়া তাড়া করলো আমায়। আমি বড় আম্মুর পেছন থেকে সরে দৌড় দিলাম। পুরো ড্রয়িং রুম জুড়ে ছোটাছুটি করছি। আমি সামনে আর ভাইয়া পেছনে। পেছনে তাকিয়ে ভাইয়াকে দেখতে গিয়ে ধাক্কা খেলাম এক খাম্বার সাথে। থুকু, খাম্বা তো না, শক্তপোক্ত কারো বলিষ্ঠ বুকের সাথে। তাকিয়ে দেখি ইভান ভাই। ইভান ভাইকে দেখে কালকে রাতের ঘটনা মনে পড়ে গেল। লজ্জায় গালগুলো লাল হয়ে যাচ্ছে। কিন্তু এখন যে লজ্জা পেলে হবে না, এখন পালাতে হবে। ইভান ভাইয়ের পিছনে লুকিয়ে বললাম, ইভান ভাই, রুদ্র নামক রাক্ষসটার হাত থেকে বাঁচান আমায়। ইভান ভাই আমার কথার মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকালেন। অতঃপর সামনে তাকিয়ে উচ্চস্বরে হেসে দিলেন, কি রে ভাই রুদ্র, এমন জোগাড়ের মতো সেজে কোথায় সার্কাস দেখাতে যাচ্ছিস? মেজাজ খারাপ আছে, তুই আর মেজাজ খারাপ করিস না তো ইভান। করলাম না মেজাজ খারাপ, কিন্তু বলবি তো তোর এই অবস্থা কে করলো? কে আর করবে, তোর পিছনে যে পেতনি লুকিয়ে আছে ও করেছে। ইভান ভাই আমার দিকে তাকিয়ে বললেন, জীবনে এই প্রথম কোনো ভালো কাজ করলি রোদ। এর জন্য আমার তরফ থেকে তোর জন্য একটা গিফট রইল, রুমে এসে নিয়ে যাস। রুদ্র ভাইয়া রেগে মেগে বলল, ইভান। রুদ্র ভাইয়া ইভান ভাইয়ের উপর রাগ ছাড়ার ফাঁকে আমি টুপ করে ঘরে চলে এলাম। না হলে আমার খবর ছিল। রুদ্র ভাইয়ার মুখের চিত্র মনে করে হাসি পাচ্ছে। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। কানে ভেসে এলো নুপুরের রিনঝিন আওয়াজ। মনে পড়ে গেল কালকে রাতের ঘটনা। ছাদ থেকে ইভান ভাই নেমে যাওয়ার পর তাকে অনেক খুঁজেছি, কিন্তু লাট সাহেব যে কোথায় গেছে কে জানে। পুনরায় ছাদে গিয়ে সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যা নাগাদ রুমে এসেছি। রুমে এসে বিছানায় বসে গালে হাত দিয়ে ভাবছি কোথায় যেতে পারে লোকটা। এমন সময় কেউ রুমে ঢুকে দরজা বন্ধ করলো। সামনে তাকিয়ে দেখি ইভান ভাই। উনি দরজা বন্ধ করলেন কেন? বিছানা থেকে নামতে যাব তার আগে ইভান ভাই আটকে দিলেন। ফ্লোরে হাঁটু গেড়ে বসলেন, পকেট হাতড়ে কিছু একটা বের করলেন। অতঃপর আমার পা তার হাঁটুর ওপর রেখে পা থেকে আদ্র ভাইয়ের দেওয়া নুপুরগুলো খুলে ছুঁড়ে ফেলে দিলেন। আমি তো অবাক,
এই লোক কি করছে? মাথা ঠিক আছে তো ওনার? ইভান ভাই পুনরায় একজোড়া নূপুর পায়ে পরিয়ে দিলেন। নূপুর পরানোর মাঝে আর চোখে তাকালেন আমার দিকে। চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নিলাম। কি তীক্ষ্ণ সেই চোখের চাহনি! ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার বা শক্তি কোনোটাই আমার নেই। ওই তীক্ষ্ণ চোখে বেশিক্ষণ তাকালে আমার দুর্বল হাড় মুহূর্তেই ফেল করবে, তাই চোখ সরিয়ে নেওয়াই শ্রেয়। ওনার হাতের স্পর্শ পায়ে লাগতে কেমন শিউরে উঠলাম। মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, মনের মধ্যে শিহরণ বয়ে চলেছে। নূপুর পরানোর শেষে আমার দিকে তাকিয়ে শাসিয়ে বললেন, তোর পায়ে শুধু আমার দেওয়া নূপুরের অস্তিত্ব থাকবে, অন্য কারো না। আর যদি কখনো অন্য কারো দেওয়া কিছু পায়ে দেখি তাহলে তোর খবর আছে, মনে থাকে যেন। আপনার কথা চলবে নাকি? আমি অন্য কারো দেওয়া নূপুর বলে আপনার কি? দেখতে চাস আমার কি? ইভান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি তার চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। ইভান ভাই একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। ছোটবেলার কথা মনে পড়ে গেল। একবার আব্বুর এক ফ্রেন্ডের ছেলে বাসায় এসেছিল। আমি আর ইভা তার সঙ্গে খেলছিলাম। হঠাৎ কোথা থেকে ইভান ভাই এসে আমাকে টেনে রুমে নিয়ে গেলেন। শাসিয়ে বললেন, ওই ছেলের আশেপাশেও ঘেসবি না, রুমে থাক। ছোট্ট আমি তেজ দেখিয়ে বলেছিলাম, আপনার কথা কেন শুনবো? শুনবো না আপনার কথা। শিওর তুই? হ্যাঁ। না শুনলে আর কি করার বল, থাক রুমে বন্দি হয়ে। সেদিন ইভান ভাই আমাকে রুমে আটকে রেখে চলে গেছিলেন। সেই ছেলে যাওয়ার পর দরজা খুলেছিলেন। সেই দিনের কথা ভাবলে এখনো বুক ধরফর করে ওঠে। তাই তাড়াহুড়ো করে হুড়মুড়িয়ে বলে উঠলাম, না না, আমি কিছু দেখতে চাই না। আপনার কথা আমি মানব। আপনার দেওয়া নূপুর ছাড়া অন্য কারো দেওয়া কিছুই পায়ে পড়বো না। ইভান ভাই বাঁকা হেসে বলল, মনে থাকে যেন। মনে থাকবে। ইভান ভাই চলে যেতে নিলেন। মাঝপথে থেমে গিয়ে ফিরে এলেন। হঠাৎ কাছে এসে অশ্রু ছুঁয়ে দিলেন আমার ললাটে। মুচকি হেসে বললেন, গুড গার্ল। অতঃপর হাসি মুখে চলে গেলেন। এইদিকে আমি এখনো বেকুবের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। কি হলো কিছুই বুঝলাম না। বিছানা থেকে নেমে আদ্র ভাইয়ের দেওয়া নূপুরগুলো খুঁজছি। অবশেষে পেয়েও গেলাম। সত্যি বলতে ইভান ভাইয়ের দেওয়া নূপুরগুলো বেশি সুন্দর। ডিজাইনটা অনেক ইউনিক। লাট সাহেবের দেওয়া সমস্ত কিছু তার মতো ইউনিক আর সুন্দর। আদ্র ভাইয়ের দেওয়া নূপুরগুলো সুন্দর করে রেখে দিলাম। বিছানায় বসে একটু আগের কথা ভাবছিলাম। আনমনে হাত চলে গেল কপালে। ইভান ভাই এখানে তার ঠোঁট ছুঁয়ে দিয়েছে। ভাবতেই লজ্জা লাগছে। ফাঁসের দেওয়া প্রথম স্পর্শ। লজ্জায় গালগুলো লাল হয়ে যাচ্ছে। উইদাউট এনি রিজন এভাবে ব্লাশ করছিস যে? কি ব্যাপার বনু? কারো প্রেমে টেমে পড়লি নাকি? ইভার কথায় ধ্যান ভাঙল। ও আমার দিকে দাঁত গেলিয়ে তাকিয়ে আছে। মুখ বন্ধ কর, না হয় মুখে মাছি ঢুকবে। আমার মুখে যাই ঢুকুক তা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই কাহিনী বল, এভাবে ব্লাশ করছিলি কেন? আরে কিছু না, এমনি। এমনি এমনি ব্লাশ করে? আমাকে তোর বোকা মনে হয়? আরে বাদ দে না, কাল যে রেজাল্ট দেবে সে খেয়াল আছে? এবার হাসি হাসি মুখ নিমিশেই কালো হয়ে গেল। দুজনেই চিন্তায় পড়ে গেলাম। দাঁত দিয়ে নখ কাটছি আর ভাবছি কাল কি হবে। পরীক্ষা তো খুব একটা ভালো হয়নি। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, যা হবে দেখা যাবে, এটা তো ফাইনাল না। এত না ভেবে এখন জাস্ট চিল কর। আশেপাশে চোখ বুলিয়ে দেখলাম ড্রয়িং রুমে কেউ আছে কিনা। না, কেউ নেই। এই সুযোগেই এক দৌড়ে রুমে যেতে হবে। ইভার দিকে তাকালাম। দুজন চোখে চোখে কথা বিনিময় করে এক দৌড়ে রুমে চলে এলাম। এই যাত্রায় তো বেঁচে গেলাম। এরপর কি হবে? শাওয়ার নিয়ে হাঁটা দিলাম শুভ ভাইয়ের রুমের দিকে। উকি দিয়ে দেখছি ভিতরে কেউ আছে কিনা। সারা রুম জুড়ে শূন্যতা। তার মানে ভাইয়া বাসায় নেই। ইয়াহু, কি মজা! ইভার রুমে এক দৌড়ে চলে এলাম। বনু, শুভ ভাই বাসায় নেই, আসবে সেই রাতে। তখন রেজাল্টের কথা মনে থাকলে তো। দুজন মিলে এক দফা হাসি উদযাপন করছি। এর মধ্যেই নিচ থেকে ছোট আম্মু ডাকছে খাবার জন্য। দুজন খুশি মনে নিচে নেমে টেবিলে বসে পড়লাম। এক মনে খাচ্ছি, এমন সময় পাশ থেকে ইভার ধাক্কায় উপরে তাকালাম। তাকিয়ে বিষম খেলাম। এক নাগাড়ে কেসেই যাচ্ছি। শুভ ভাই দ্রুত এক গ্লাস পানি ঢেলে আমার হাতে দিলেন। ঢকঢক করে পানি শেষ করলাম।
কোন দিকে তাকিয়ে খাবার খাস? এখন ঠিক আছে? হুম, ঠিক আছে। শুভ ভাই খেতে বসলেন, আমি আর ইভা ভয়ে আছি, একে অপরের দিকে তাকাচ্ছি। খাওয়া থামিয়ে শুভ ভাই জিজ্ঞেস করলেন, আজকে না তোদের রেজাল্ট দেওয়ার কথা ছিল? দিয়েছি রেজাল্ট। কিরকম হলো রেজাল্ট? খাওয়ার পর রেজাল্ট কার্ড নিয়ে রুমে আসবে। রেজাল্টের কথা শুনে কাশি উঠে গেল, তবে আমার না, ইভার। আমি ইভার দিকে পানি এগিয়ে দিলাম। শুভ ভাই ভ্রু কুচকে তাকিয়ে আছে আমাদের দিকে। একের পর এক কাশি আর বিষম লেগেই আছে তোদের, কাহিনী কি বলতো? আমি ক্যাবলাকান্তের মতো তাকিয়ে বললাম, কিছু না ভাইয়া। কিছু না হলেই ভালো। আমি রুমে যাচ্ছে, রেজাল্ট নিয়ে তাড়াতাড়ি আয়। একে অপরের দিকে তাকাচ্ছি, কিছু করার নেই, যেতেই হবে। শুভ ভাইয়ের রুমে এক কোনায় দাঁড়িয়ে আছি, শুভ ভাইয়ের হাতে রেজাল্ট। একবার রেজাল্ট দেখছেন তো একবার আমাদের দেখছেন। টেনশনে আমি দাঁত দিয়ে নখ কাটছি, এই বুঝি বোম ব্লাস্ট হবে। শুভ ভাই রামধমক দিলেন, এটা রেজাল্ট নাকি অন্য কিছু? ইংরেজিতে কেউ 40-42 পায়, এটা একটা নাম্বার হলো? তোরা তো গাধাদের কাতারেও পড়িস না, রেজাল্টের এই হাল কেন? ইভা মিনমিন করে বলল, প্রশ্ন কঠিন ছিল তাই। পড়ালেখা না করলে প্রশ্ন কঠিনই মনে হবে। পাখি, তোর রেজাল্টের অবস্থা এমন কেন? এই রেজাল্ট দিয়ে মেডিকেলে পড়তে চাস? আমি মাথা নিচু করে আছি। আমার স্বপ্ন ডক্টর হওয়া। ডক্টরদের সাদা অ্যাপ্রন আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে শুভ ভাই না থাকলে তার অ্যাপ্রন পরে আমি বসে থাকি, নিজেকে কেমন ডক্টর ডক্টর লাগে। আমার খুব ইচ্ছে একদিন আমিও ডক্টর হব, মানুষের চিকিৎসা করব। কিন্তু পড়ার যে হাল, ওতে মেডিকেল তো দূরে থাক, এইচএসসি পাশ করতে পারবো কিনা সন্দেহ। দাঁত দিয়ে নখ কাটছি। বলার কিছুই নেই, কি বলবো? যে গ্রামার আমার মাথায় ঢোকে না, মাথার কয়েক হাত ওপর দিয়ে যায়। কালকে থেকে আমার কাছে পড়বে। ইভা আর আমি একে অপরের মুখ চাওয়াচাই করছি। ইভার অবস্থা করুন, শুভ ভাই পড়ালে যে আমাদের কি হবে আল্লাহ মালুম। দেখা যাবে সারাদিন বই নিয়ে বসিয়ে রাখবে। তাই ইভা ফট করে বলল, ভাইয়া, তুমি সারা দিন ভার্সিটি, হসপিটাল এসব নিয়েই ব্যস্ত থাকো। ছোট ভাইয়া তো এখন বাসায় আছে, আমাদের ছোট ভাইয়া পড়াক। শুভ ভাই কিছু একটা ভাবলেন, ভেবে বললেন, ঠিক আছে, আমি ইভানকে বলে দিব। ইভার মুখে হাসি, মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে। এই প্রথম ইভার কোনো কথা শুভ ভাইয়া মানলেন। এমনি সময় তো 2 ধমক দিয়ে বসিয়ে রাখেন, কিন্তু আমি আছি আমার ভাবনায়। শেষ পর্যন্ত ওই লাট সাহেবের কাছে পড়তে হবে আমায়। সময়টা আষাঢ় মাসের মাঝ বরাবর। যখন তখন বলা নেই কওয়া নেই ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে হিমেল হাওয়া, হৃদয় জুড়িয়ে দেওয়ার মতো প্রকৃতি। দিনটা শুক্রবার, তাই সবাই আজকে বাসায় আছে। ছুটির দিন হওয়ায় বেলা করে ঘুমিয়ে আছি। বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা প্রকৃতি। কম্বল জড়িয়ে শুয়ে রয়েছি। ঠান্ডা পরিবেশে গায়ে কম্বল জড়িয়ে ঘুমানোর মজাই আলাদা। বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না। তবে আমার এই ঘুম যেন ইভার সহ্য হলো না, এসেই ডাকাডাকি শুরু করলো, বনু দেখ কি সুন্দর বৃষ্টি পড়ছে, চল বৃষ্টিতে ভিজি। বৃষ্টি বিলাসী আমির এখন একটু উঠতে ইচ্ছে করছে না। কম্বলটা আরেকটু জড়িয়ে নিয়ে বললাম, দেখ বনু, এখন খুব ঘুম পাচ্ছে, জ্বালাস না, আমাকে ঘুমোতে দে। এমনিও কলেজ থাকলে একটু ঘুমোতে পারি না। ইভা নড়ল না, বরং কম্বলের নিচে ঢুকে আমাকে পেঁচিয়ে ধরে বলল, আমিও তোর সাথে ঘুমাবো। আমি ওকে দূরে ঠেলতে ঠেলতে বললাম, দূরে যা, এভাবে সাপের মতো পেঁচিয়ে রাখলে আমার দম বন্ধ লাগে। ঠেলে ইভাকে দূরে সরিয়ে দিলাম। ও আবারও জাপটে ধরলো। এবার মাথা গরম হয়ে গেল। রাগী স্বরে বললাম, দূরে যা ইভার বাচ্চা, না হয় এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। ইভা দূরে সরে গিয়ে দুঃখী দুঃখী কণ্ঠে বলল, তো জামাই বেচারার কপালে ভীষণ দুঃখ আছে। তোর মতো আনরোমান্টিক মেয়ে জুটবে বেচারার কপালে, আমার ভীষণ কষ্ট হচ্ছে তার জন্য। ইস, তোকে আমার জামাই নিয়ে ভাবতে হবে না। কথা বলতে বলতে একসময় দুজন পাড়ি জমালাম ঘুমের দেশে। সোফায় বসে বসে ফোন চালাচ্ছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। রোশনিকে ঠেলে পাঠালাম দরজা খুলতে। বাড়ির সব ছেলেরা জুম্মার নামাজ পড়ে এসেছে। একে একে সবাই ভিতরে ঢুকছে। হঠাৎ সেদিকে তাকাতেই চোখ আটকে গেল অ্যাশ কালারের পাঞ্জাবি পরা ইভান ভাইয়ার দিকে। অ্যাশ পাঞ্জাবি, কালো প্যান্ট,
হাতে ঘড়ি, সব মিলিয়ে মানুষটাকে চমৎকার লাগছে। পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত ওঠানো। তার এই ফর্সা হাতের ওপর এক দফা ক্রাশ খেলাম। মানুষের হাত এত সুন্দর হতে হবে কেন? নিজের হাতের দিকে তাকালাম, আমিও ফর্সা, তবে ইভান ভাইয়ের মতো ফর্সা না। মানুষটা মারাত্মক সুন্দর। ইভান ভাই পাঞ্জাবির ওপরের বোতাম খুলতে খুলতে ভেতরে ঢুকছেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। ইভান ভাই সহ সবাই এসে একে একে সোফায় বসছে। আমি আর ইভা একটা সোফায় বসে আছি, পাশে একজন বসার জায়গা আছে। আদ্র ভাই হুট করে এসে ধপাস করে বসে পড়লো আমার পাশে। ইভান ভাই বসলো আমার বরাবর। ইভা, এক গ্লাস পানি দে তো। ইভা এক মনে গেম খেলছে, মনে হচ্ছে একটু হলেই একেবারে ফোনের ভেতর ঢুকে যাবে। খোঁচা দিয়ে বললাম, ইভান ভাই পানি যাচ্ছে, যা তাকে পানি দে। তুই দে। আমাকে বলেছে না তোকে বলেছে? একজনকে বললেই হলো, দেখছিস তো খেলছি, যা না বনু। অগত্যা আমাকে উঠতে হলো। পানি নিয়ে ভাইয়ার সামনে ধরতেই সে মুখ তুলে তাকালো। চোখাচোখি হলো মুহূর্তেই। তীক্ষ্ণ চোখের চাহনি তার। মনে হচ্ছে ওই চোখ জোড়া দিয়েই আমাকে খুন করে ফেলবে। তবে আমি তার এই চাহনির মানে বুঝলাম না। ভাইয়া পানির গ্লাসটা নিয়ে একেবারেই পুরো গ্লাস শেষ করে ফেললো। আমি গ্লাসটা রেখে বসতে যাব, দেখি ইভান ভাই তখন আমার দিকে তাকিয়ে আছে। তাই না বসে সোজা নিজের রুমে চলে এলাম। সবাই বসে আড্ডা দিচ্ছি, যে যার মতো গল্প করছে। ইভান ভাই কথা বলছে, সাথে ফোনে কি যেন করছে। কেউ কিছু জিজ্ঞেস করলে হুঁ হা বলে জবাব দিচ্ছে। আড্ডা দিতে বসে ওনারা তো কি কাজ কে জানে। আড্ডার মাঝে সবাই আদ্র ভাইকে জেকে ধরলো ট্রিট দেওয়ার জন্য। একটু জোরাজোরি করতে সে রাজিও হয়ে গেল। আজ অনেকদিন পর সব ভাই বোনেরা মিলে বাহিরে যাব, যদিও অনেকে নেই। শুভ ভাই মেডিকেল থেকে ডাক পড়ে মেডিকেলে গেছেন। সবাই যার যার রুমে তৈরি হচ্ছে। আমিও সিম্পলের মধ্যে সেজে নিলাম। ঈশিতা আপুর রুমে গিয়ে দেখি আপু আর ইভা সেজে গুজে পটের বিবি সেজে তৈরি। আয়নার সামনে দুজন দুজনকে দেখছে আর জিজ্ঞেস করছে, এই আমাকে সুন্দর লাগছে না? ওদের নজর আমার দিকে পড়তেই ঈশিতা আপু আমার কাছে এসে বলল, এমন সন্ন্যাসীদের মতো সেজেছিস কেন? তোকে দেখে মাদার তেরেসার মতো লাগছে। যেমনই লাগুক, আমি এতেই কমফোর্টেবল। জানোই তো আমার ভারী সাজ পছন্দ না। ঈশিতা আপু ইভাকে খোঁচা মেরে বলল, যাই বলিস, রোদকে সিম্পল সাজে কিন্তু অনেক সুন্দর লাগে, মাশাল্লাহ। একটু আগেই না বললে মাদার তেরেসার মতো লাগছে, এখন আবার বলছো ও সুন্দর লাগছে? আরে সেটা তো মজা করে বলেছি। নিচে থেকে আদ্র ভাই ডাকছে। সবাই নিচে উপস্থিত, শুধু আমরা তিনজন বাদে। আমরা আসতেই আদ্র ভাই বলল, এত আটা ময়দা যে মেখেছিস, কে নিতে আসছে তোদের? যদিও তোদের মতো পেটনিদেরকে কে আর নিতে আসবে, তবে রোদ ঠিক আছে। আমি আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে মুচকে হাসলাম। ইভা আর ঈশিতা আপু রেগে কিছু বলবে, তার আগে আদ্র ভাই তারা দিয়ে বলল, ঝগড়া পরে করিস, এখন দেরি হয়ে যাচ্ছে, চল। আমরা মোটে 9 জন। 2টো প্রাইভেট কার নেওয়া হলো। প্রথমটায় অভ্র ভাই, রুদ্র ভাই, আদ্র ভাই, আরু আর রোশনি বসে পড়েছে। আর কোনো সিট খালি নেই, তাই বাধ্য হয়ে আমাকে লাট সাহেবের গাড়িতেই যেতে হবে। দ্বিতীয়টায় ঈশিতা আপু, ইভান ভাই আর আমি। ইভা আর আমি আগে পেছনের সিটে বসে পড়লাম। ঈশিতা আপু বাহিরে দাঁড়িয়ে আছে, আমাকে ডেকে বলল, রোদ শোন। বলো। আমি রুমে আমার ব্যাগটা ফেলে এসেছি, নিয়ে আয় না। আমি পারবো না, তুমি যাও। আমি না তোর বড়, যা নিয়ে আয়, ভালো বনু আমার। আমি নিচে নামতেই ঈশিতা আপু আমার কানে কানে বলল, বোকা বানিয়েছি, এখন তুই বস ইভান ভাইয়ের পাশে। আপু চট জলদি বসে পড়লো। আর এদিকে আমি ব্যাককল বনে গেলাম। কি হলো কিছুই বুঝতে পারলাম না। বিষয়টা বুঝতে অনেকক্ষণ সময় লাগলো। ঈশিতা আপু আমার সাথে এমনটা করতে পারলো, এভাবে বোকা বানালো, আমাকে জমের গোঘায় ঠেলে দিল। আমি ভাবনায় বিচরণ করছি, এমন সময় ইভান ভাই ধমক দিয়ে বলে উঠল, কি সমস্যা, গাড়িতে উঠছিস না কেন? আমি যাব না। কথাটা বলে তাকিয়ে দেখি ইভান ভাই রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার চাহনিতে কিছুটা ভয় পেয়ে গেলাম। তুই গাড়িতে উঠবি নাকি আমি নামবো? তিনি নামলে আমার সুন্দর গাল লাল করে দেবে, তার চেয়ে ভালো নিজেই উঠে বসি। বসে সিট বেল্ট লাগিয়ে নিলাম। একটু পরপর তার দিকে তাকাচ্ছি আর মনে মনে তাকে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলছি। একটা বজ্জাত
একটু ভালো করে বললে কি হয়? এবার ধমক দেওয়া লাগে? আমি বুঝি ভয় পাই না? পাষাণ লোক একটা, মায়া তো একটুও নেই, কথাই বলবো না তার সাথে। গাল ফুলিয়ে বসে আছি। খানিকক্ষণ পর গাড়ি এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আমরা সবাই মিলে রুফটপে উঠলাম। জায়গাটা অনেক সুন্দর করে সাজানো, ছবি তোলার জন্য সুন্দর কয়েকটা কর্নারও আছে। ইভা আর ঈশিতা আপু ছবি তুলছে বিভিন্ন ভঙ্গিমা করে। আমি একপাশে দাঁড়িয়ে রইলাম। একটু পর পর হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে। পরিবেশটা খুবই সুন্দর। খাওয়া দাওয়া আর আড্ডা শেষে সবাই গল্প করছি। এমন সময় কেউ ইভাকে ডাক দিল। তাকিয়ে দেখি কলেজের কিছু ফ্রেন্ডস। আমি আর ইভা মিলে ওদের সাথে কথা বলছি। মাঝ থেকে নেহা বলল, চল সবাই মিলে গ্রুপ ফটো তুলি। আমরা সবাই রাজি হয়ে গেলাম। সবাই দাঁড়ালাম। আমার এক পাশে ইভা, অন্য পাশে এসে দাঁড়ালো লিমন। সে আমার স্কুল ফ্রেন্ড, সাথে কলেজ ফ্রেন্ড। আমরা মানুষ বেশি হওয়ায় এক ফ্রেমে আসছি না, তাই নিহা বলল, সবাই কাছাকাছি এসে দাঁড়া। সবাই কাছাকাছি দাঁড়ালাম। ছবি তোলা শেষে সবাই বিদায় নিয়ে চলে এলাম। সবাই টুকটাক কথা বলছে। ইভান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি লাট সাহেবের মুখ রাগে লাল হয়ে আছে। একটু আগেই তো ভালো দেখে গেলাম, এইটুকু সময়ের মাঝে কি হলো? ইভান ভাই গম্ভীর স্বরে বলল, এখন যাওয়া যাক। সবাই সম্মতি জানালো। আসার সময় যে যেখানে বসেছে এখনো তাই। অগত্যা আমাকে ইভান ভাইয়ের পাশেই বসতে হলো। ইভান ভাই স্পিডে গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে গাড়িতে না প্লেনে বসে আছে। আমাদের তিনজনের অবস্থাই বেহাল। ঈশিতা আপু বলল, ইভান ভাই আস্তে গাড়ি চালাও। কে শুনে কার কথা? ঈশিতা আপুর কথা যেন তার কান পর্যন্ত গেল না। আমি চোখ মুখ খিচে বসে আছি। ভয়ে আমার আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। 30 মিনিটের রাস্তা 10 মিনিটে চলে এলাম। ইভান ভাই গাড়ি থেকে নেমে ধূপধাপ পা ফেলে চলে গেলেন। পেছনে রয়ে গেলাম আমরা তিনজনেরই মাথা ভো ভো করছে। রুমে বসে ফোন চালাচ্ছি। ধরাম করে দরজা আটকানোর শব্দে কেঁপে উঠলাম। ইভান ভাই এগিয়ে আসছে আমার দিকে। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। তাকে দেখে ভয় লাগছে। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। ইভান ভাই এগিয়ে আসছে, আমি পিছিয়ে যাচ্ছি। ইভান ভাই কাছে এসে হাতটা মুচড়ে ধরে রাগী কণ্ঠে বললেন, ওই ছেলেদের সাথে ঢলাঢলি করতে ভালো লাগে? আমি মাথা নেড়ে না বললাম। সে চিৎকার করে বলল, তাহলে ওই ছেলেটা যখন তোর কাছে দাঁড়িয়েছিল তখন সরে গেলি না কেন? ভালো লাগছিল নাকি? এরপর যদি কখনো তোর আশপাশে কোনো ছেলেকে দেখি, খুন করে ফেলবো, মনে রাখিস। ইভান ভাই চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। সে আমাকে পছন্দ করে না এটা জানি, তাই বলে কি এখন তার জন্য আমি কারোর সাথে মিশতেও পারবো না?